যারা আমার ফ্যামিলি এবং আশেপাশের আমার বন্ধু বান্ধবরা ফোন করতেছেন যে সাবেক আইজিপি প্রধান মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। তো আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল। প্রচন্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, মানে এই কর্মকাণ্ডটা কতদিন ধরে চলছিল, বিএনপি সরকার মুখে খুব বেশি কথা বলছে না, গোপনে গোপনে তারা যে অনেক কিছু করছে, এই গ্রেপ্তারটা সেটাই প্রমাণ করে। বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা, এটার রাজনৈতিক প্রভাব অনেক দূর। এটা বর্তমান সরকারের একটা অন্যতম একটা টার্নিং পয়েন্ট। বেনজির অর্থাৎ নজিরবিহীন, এই লোকটি নজিরবিহীনই ছিলেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সারা দেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এই সংবাদটি, আপনারা সকলেই কম বেশি দেখেছেন, অবগত আছেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। আসলে কি গ্রেপ্তার করা হয়েছে? আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইন্টারপোলের সহযোগিতা এবং রেড অ্যালার্টে নাম থাকায় বেনজিরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ এবং সে এখন দুবাই পুলিশের হেফাজতে রয়েছে। আদৌ এই সংবাদটি কতটা সত্য? সত্যিকার অর্থে গ্রেপ্তার হয়েছে কি গ্রেপ্তার হয়নি সে বিষয়ে কি বলল আরাফ খান? বেনজিরের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরেই আলোচিত সমালোচিত সেই আরাফ খান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরাফ খান জানিয়েছে বেনজিরের গ্রেপ্তার প্রসঙ্গে কিছু কথা। ফেসবুক লাইভে এসে সে দাবি করেছে বেনজিরের গ্রেপ্তার প্রসঙ্গটি সম্পূর্ণ গুজব এবং বিভ্রান্তিকর। আসলেই কি তাই? সত্যিকার অর্থেই কি মিথ্যা? বেনজির কি সত্যি গ্রেপ্তার হয়নি, নাকি সত্যিকার অর্থে গ্রেপ্তার হয়েছে তিনি দুবাই পুলিশের হাতে? পুরো বিষয়টি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বেনজিরের কুপি নিকটস্থ এবং ঘনিষ্ঠ সূত্র সেই আরাফ খান সে কি বলছে বেনজিরের গ্রেপ্তার প্রসঙ্গে। তার বক্তব্য শোনার পরে আমরা আরও কয়েকজনের মুখ থেকে বিশ্লেষণ শুনব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব বেনজির কি আসলেই সত্যিকার অর্থে কি গ্রেপ্তার হয়েছে। যারা আমার ফ্যামিলি এবং আশেপাশের আমার বন্ধু বান্ধবরা ফোন করতেছেন যে সাবেক আইজিপি প্রধান মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছে দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম যে অন্য দেশের যেমন মিডিয়া, ধরেন আমার নামে একটা কেস হয়েছে কিংবা আমার কোনো অপরাধ হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবে। আমাদের দেশে হচ্ছে গরুর পেটে, ঠিক আছে, হাতির বাচ্চা হয়েছে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে, এটা কোনোভাবে শুনছে, তো তারা নিউজটা ছাড়ে গোপন সূত্রে কিংবা অমুক সূত্রে জানা গেছে যে গরুর পেটে ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে। তারা কোনো প্রমাণের কোনো কিছু তাদের দরকার নাই, তারা লিখতে পারলেই বাসে। এই যেমন একটা চ্যানেল, এর আগেও বলছি, এটা বাল স্টার, ঠিক আছে, আর এই যে কালবেলা না বালবেলা, এইসব বাল স্টার বালবেলার নিউজ দেশের মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং একটা মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটা করে। তো আপনারা যারা চ্যানেল গণমাধ্যম যারা আছেন, আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন, একটা নিউজ ছাড়ার আগে 10 বার তার সত্যতা যাচাই করে, ঠিক আছে, তারপরে আপনারা নিউজটা ছাড়বেন। আর বেনজির সাহেব, আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল। মানুষের মনে ভয় ছিল, মানুষের মনে শান্তি ছিল। কি জন্য? মানুষ সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারতো, মানুষ পুলিশে ভয় পাইতো, পুলিশ শুনলেই ভয় পাইতো। কি জন্য? মানে মাল সবকিছুর পুলিশে হেফাজত করে রাখতো, বুঝতে পারছেন? তো সেই পুলিশে এখন কেউ ভয় পায় না। এখন নতুন একটা সরকার আসছে, ইনাকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কুসংস্কার এবং গুজব ছড়াচ্ছেন। কিছু দুষ্কৃতি আসে, কিছু খারাপ মিডিয়া আছে, সব মিডিয়া তো খারাপ না। তো আমি একটাই কথা বলবো, দেখেন, আমরা ঘুমাই থাকি, পুলিশ কিন্তু ঘুমায় না, জেগে জেগে আমাদের পাহারা দেয়। এখনের পুলিশ দেখেন আর তখনের পুলিশ দেখেন। 17 বছর প্রত্যেকটা জনগণ, যারা খারাপ জনগণ ছিল, খারাপ মানুষ ছিল, তাদের মনে একটা ভয় ছিল, চিন্তা হইতো না, রাজনীতি হইতো, খুন হইতো না, হয়তো সীমিত পরিসরে। আর এখন 100% হয়, আগে হইতো 2%, 3%। সবার মনে একটা শান্তি ছিল,
তাই একটা কথা বলি, আপনারা যারা এই যে বালবেলার মতন, তার বালেস্টারের মতন, হ্যাঁ, যারা নিউজ প্রচারণা করেন, তো তাদের বলবো আপনারা ভালো হয়ে যান, নাহলে পাবলিক একটা সময় এমন খেপা খেপে আপনাদের ল্যাংটা করে পিটাবে, যে জায়গা পাবে আপনাদের ল্যাংটা করে এমন পিটাবে, হ্যাঁ, কল্পনা করতে পারবে না ল্যাংটা করে কি পিটাবে। আমাকে নিয়েও এরকম মিথ্যা কত কিছু আপনারা লিখছেন। আমি একজন ব্যবসায়িক, আমার এখন এখানে 9টা আউটলেট গোল্ডের, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না, আমার দরকার হয় না ক্যামেরার সামনে আসা, প্রয়োজন হয় না, তাই আসি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বালবেলা, এইসব বালের স্টার যেসব চ্যানেল, এদের থেকে বিরত থাকবেন। আর এদের পাইলে ল্যাংটা করে পিটাবেন এই শালা পোশালাদের। এই শালা পোশালা একদম মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এরা আপনার নিউজ মানে বানায়, কারণ ওদের হচ্ছে টিআরপি দরকার। কিছু একটা দিলে টিআরপি মনে করেন পড়ে গেছে, এখন যে কোনো কিছু একটা দিতে হবে টিআরপিতে, বুঝতে পারছেন? তো তাই বলবো যে আপনাদের এই টিআরপির চক্করে, ঠিক আছে, যেভাবে এনসিপির উঠেছিলেন এই বাল সিপিরে, দেশটাকে ধ্বংস করে গেছে, এই যে খানকির পোলারা দেশটাকে পুরো ধ্বংস করে গেছে এনসিপিরা। তো এইসব ভাবে কেউ উৎসাহ দিয়ে না আপনারা যারা মিডিয়ারা আছেন, ঠিক আছে। এই যে আহমেদ টিকার জন্য কত শিশু মারা গেছে, কত শিশু, ঠিক আছে। যে বালজিৎ না সারজিৎ খানকির পোলা, ওই দিন দেখলাম যে হ্যাঁ আপনারা আছেন হামের টিকা নিয়ে পড়ে। আরে খানকির পোলা, মানুষ মরে যায় হামের টিকা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কারে নিয়ে পড়ে থাকবে? তো ওদের যদি কোনোদিন পাই রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ভুল নিউজগুলো, এগুলো থেকে বিরত থাকবেন। আর যারা ভালো মিডিয়া আছেন, এরা সত্যতা যাচাই করে মিডিয়া নিউজ বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দুপুরের পরে যে খবরটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার যেটা প্রথমবারের মতো সামনে এনেছে, সেই খবরটা আওয়ামী রাজনীতিতে একটা বড় ধাক্কা, আওয়ামী শিবিরে একটা বড় ধাক্কা লাগার মতো খবরই এসেছে। খবরটা আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, মানে এই কর্মকাণ্ডটা কতদিন ধরে চলছিল, বিএনপি সরকার মুখে খুব বেশি কথা বলছে না, গোপনে গোপনে তারা যে অনেক কিছু করছে, এই গ্রেপ্তারটা সেটাই প্রমাণ করে। এই গ্রেপ্তার আওয়ামী শিবিরে অবশ্যম্ভাবীভাবে একটা বড় আঘাত। কেন আঘাত সেই আলোচনা যেমন করব, কিভাবে গ্রেপ্তার হলেন এই বেনজির আহমেদ এবং তার কর্মকাণ্ড নিয়ে আইজিপির পদ ছাড়ার পরে গণমাধ্যম কি কি খবর দিয়েছিল সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বেনজির আহমেদের গ্রেপ্তারের কথা। 2001 থেকে 2006 ওই শাসনামলের চাইতে বর্তমানে এই 3.5 মাস আগে দায়িত্ব নেওয়া বিএনপি সরকার যে অনেক বেশি স্মার্ট হয়েছে, সেটা এই ঘটনা একটা বড় প্রমাণ দিচ্ছে। তলে তলে বিএনপি সরকার ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন জনের গ্রেপ্তারের যে চেষ্টা, বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের এবং আওয়ামী প্রশাসনের অনেককেই করছে, বেনজির আহমেদের এই গ্রেপ্তার সেটাই বলে। ইন্টারপোলের সাহায্যে এই গ্রেপ্তারটা নিশ্চিত করা হয়েছে। দুপুরের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের গোয়েন্দা শাখার থেকে এই তথ্য ডেইলি স্টারকে নিশ্চিত করা হয়। ডেইলি স্টার যেটা বলছে সেটা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে বলা হয়েছে যে দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছিলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 12 জুন তারা একটি চিঠি দিয়ে আমাদেরকে এই তথ্য জানিয়েছে, অর্থাৎ একদিন আগে এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে ইন্টারপোলের চিঠির মাধ্যমে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ে দুদকের একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংসদ অধিবেশনেও সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন। আজকে সেই ব্যাপারটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য সংসদে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেইলি স্টার মানে এই খবরটা একটু সংশোধন মানে একটু বড় করেছে। প্রথম কিছুক্ষণ আগে এই ভিডিও যখন করছি তার ঘন্টাখানেক আগে এই খবরটা যখন ডেইলি স্টার প্রথম দেয়, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তারা অ্যাড করেনি এবং সংসদের তথ্য তারা অ্যাড করেনি। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং সংসদের তথ্য তারা অ্যাড করেছে। এই ঘটনা আমরা যখন দেখছি তখন ইন্টারপোলের যে রেড নোটিশ সেই কপিটাও আমাদের হাতে এসেছে। সেই কপিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বেনজির আহমেদের ছবি সহ তার ডিটেল এবং তাকে কেন চাওয়া হয়, কিভাবে চাওয়া হয়, এই ব্যাপারগুলো সেই 2 পৃষ্ঠার
রেড নোটিশে রয়েছে। এখন বেনজির আহমেদের এই গ্রেপ্তার, তিনি তো পুলিশের প্রধান ছিলেন, এই গ্রেপ্তার কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা কেন? আওয়ামী লীগের 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পরে অনেক গুঞ্জন, অনেক খবর শোনা যাচ্ছিল বিভিন্ন দিক থেকে যে আওয়ামী লীগের হয়ে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসনিক জায়গায় বড় ধরনের কাজ করছেন এই বেনজির আহমেদ। কারণ তিনি পুলিশের প্রধান ছিলেন, পুলিশে তার ব্যাপক প্রভাব রয়েছে। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি পুলিশ বাহিনীর ভেতরে, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ভেতরে মানে আওয়ামী লীগের ভাবধারা প্রচার কিংবা আওয়ামী লীগের যদি প্রয়োজন হয় তাদেরকে ব্যবহার করা, এই কর্মকাণ্ডগুলো করছিলেন, এরকম তথ্য বারবার শোনা যাচ্ছিল। নাম্বার 1। নাম্বার 2, বেনজির আহমেদ একটা টাকার কুমির। সেই টাকার কুমির যদি আওয়ামী লীগের এই রাজনৈতিক দুঃসময়ে মস্তিষ্ক দিয়ে, টাকা দিয়ে নানাভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভূমিকা রাখতে পারেন, সেটাকে কিন্তু আওয়ামী লীগ ওয়েলকাম করার কথা, এবং সেই কাজটা তিনি করছিলেন। এরকম নানা ধরনের বক্তব্য, বিশ্লেষণ, খবরের কাগজের নিউজ, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। সুতরাং আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা, এবং আওয়ামী লীগের জন্য আর একটা বড় যে অ্যালার্মিং বিষয়, সেটা হচ্ছে যে ইন্টারপোলকে এক ধরনের কাজে লাগানো শুরু করেছে বাংলাদেশ সরকার। ইন্টারপোলকে যখন কাজে লাগানো শুরু করেছে, তখন নিশ্চিত একটা দেশ ভারত ছাড়া অন্যান্য দেশে যারা রয়েছেন, যে সকল দেশে ইন্টারপোল এই অ্যাকশনগুলো নিতে পারে, সেই সকল দেশে যারা রয়েছেন তাদের কপালে কিন্তু শনির দশা এখন নেমে আসবে। আমরা জানি যে দুবাইয়ে কিংবা আরব আমিরাতের কোনো একটা শহরে আওয়ামী লীগের আরও নেতা রয়েছেন। যদিও বেনজির আহমেদ তো আওয়ামী লীগের নেতা না, কিন্তু নেতার চাইতে কম কিছু না। কারণ পুলিশের প্রধান থাকা, র্যাবের প্রধান থাকা অবস্থায় তিনি গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে অনেক ক্ষমতার দাপটে চলতেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আবার বেনজির আহমেদ পুলিশের আইজিপির দায়িত্ব শেষ করার পরে গণমাধ্যমে তার বিরুদ্ধে যে সকল খবর আমরা দেখেছি, তার বিশাল সাম্রাজ্য, তার বাগানবাড়ি, তার রিসোর্ট, তার অট্টালিকা, তার মানে অগাধ সম্পদ, এই ব্যাপারগুলোতে অনুসন্ধানী রিপোর্ট একের পর এক আমরা দেখেছি কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসা। সেই রিপোর্টগুলো তার জন্য খুব একটা সুখকর ছিল না, এবং সেই সময় থেকেই মূলত বেনজির আহমেদ মানে লোকচক্ষুর অন্তরালে ছিলেন, এবং সমালোচনাগুলো প্রচণ্ড হওয়ার কারণে তিনি দেশে থাকতে পারেননি। পরবর্তীতে সরকার পতনের পরেও আমরা তাকে বিদেশেই অবস্থান করতে দেখছিলাম। এখন এই ইন্টারপোলের গ্রেপ্তার, খুব শীঘ্রই হয়তো ইন্টারপোল বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করবে, এবং বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকার যখন তাকে পাবে, তখন শেখ হাসিনা আমলের অনেক বড় একটা রাঘব বোয়ালকে তারা হাতে পেয়ে যাবে। বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা, এটার রাজনৈতিক প্রভাব অনেক দূর। এটা বর্তমান সরকারের একটা অন্যতম একটা টার্নিং পয়েন্ট, সাফল্য। কারণ বর্তমান সময়ে একটা আলোচনা ছিল যে এই আওয়ামী লীগ আসি শেখ হাসিনা আসবেন। এই যে শেখ হাসিনা আসবেন, অর্থাৎ গত 2 বছরে ইউনূস সরকারের ব্যর্থতা বা যাই হোক না কেন, মানুষের স্মৃতিটা কিছুটা মলিন হয়ে গিয়েছিল। অনেকেই সেই দুঃসহ যেই 15টা বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সেই কাহিনী ভুলতে বসেছিল এই ইউনূস সরকারের কাজ কর্মকাণ্ডের কারণে। এখন কিন্তু সেটা পুনর্জীবিত হবে। যেহেতু এখন রাজনৈতিক সরকার, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি। এক দল আরেক দলকে বিনাশ করতে চায় বলে রাজনীতিতে কথা আছে। তবে বিএনপির পক্ষ থেকে কখনো আওয়ামী লীগ বিনাশ করার কোনো চেষ্টা কখনো করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু খুব পরিকল্পিতভাবে প্রথমে জামাতকে শেষ করে দাও, এবং তারপর পরই এই বিশেষ করে এই নির্বাচনের আগে দিয়ে বরং জামাতকে এক সাইডে রেখে বিএনপিকে শেষ করে দাও, এরকম একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন করছিল। কারণ দিনকে দিন তারা বুঝতে পারতেছিল যে আজ হোক কাল হোক পতন হবেই, পতন হলেই ক্ষমতায় আসবে বিএনপি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভোটেও না, গণ আন্দোলন হোক, যেভাবেই হোক না কেন, বিএনপিকে উপেক্ষা করার মতন অবস্থায় ছিল না। পশ্চিমারা একেবারেই যে সমর্থন দিচ্ছিল, এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ব্যাপারে পশ্চিমাদেরও কোনো সন্দেহ নেই। এইরকম সময় বেনজির আহমেদের এই গ্রেপ্তারটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে যে 7 জন কর্মকর্তা ছিল, যারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, মার্কিন স্যাংশন, তার মধ্যে বেনজির আহমেদ অন্যতম। চৌধুরী আব্দুল আল মামুন সহ অন্যরা তেমন হয়তো গুরুত্বপূর্ণ না, তারা হয়তো র্যাবের দায়িত্বের কারণে
স্যাংশন পেয়েছে, কিন্তু বেনজির আহমেদ যে একেবারে কিলার এবং যত রকম এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার মধ্যে যে সেল গঠন, আয়নাঘর, তার বাস্তবায়নকারী বা অপারেশন কমান্ডার হচ্ছেন বেনজির আহমেদ। জেনারেল তারেক এবং শেখ হাসিনা মিলে পরিকল্পনা করতেন আর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন বেনজির আহমেদ। ফলে বেনজির আহমেদ তা একটা মানে অনেক মন্ত্রী বা এমপি তাদের চেয়ে বেনজির আহমেদ গুরুত্বপূর্ণ সরকারের কাছে এই কারণে যে যখন তাকে ফিরে আনা হবে, যখন তাকে ইন্টারোগেট করা হবে, তখন কিন্তু আস্তে আস্তে থুলের বিড়াল বেড়ে আসতে থাকবে। আস্তে আস্তে জানা যাবে যে এই 15 বছরে বেনজির আহমেদ কি কি করছে, শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা তাকে দিয়ে কি কি কাজ করাইছে, কিভাবে প্রতিপক্ষকে নির্মূল করার চেষ্টা করেছে, তার সমস্ত তথ্য উপাত্ত বের হয়ে আসবে যে কিভাবে টাকা পাচার হয়েছে, কিভাবে এই যে একটা 15 বছরের যে একটা মাফিয়া শাসন, সেই শাসনে কার কি কর্মকাণ্ডগুলো, বহু ব্যক্তির নাম চলে আসবে, বহু তথ্য উপাত্ত সরকারের কাছে খুব সহজে চলে আসবে। ফলে বেনজির আহমেদের এই আটকটা আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির চেয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই দেখেন বেনজির আহমেদের যে প্রোটোকল ছিল রিটায়ারমেন্টের পরেও, সেটা ছিল একটা অস্বাভাবিক প্রোটোকল। এইরকম প্রোটোকল মানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সাধারণত পেয়ে থাকেন, তিনি পেয়েছেন কি কারণে? কারণ হলো যে তিনি আগলে রেখেছেন, মানে শেখ হাসিনাকে 15 বছর আগলে রেখেছেন এবং রিটায়ারমেন্টের পর যখন নাকি সবকিছু তার প্রকাশ হতে থাকলো এবং বুঝতে পারলো যে না, তাকে আর সেভ করা যাবে না, তখন তাকে খুব গোপনে তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পুলিশ বা নিজে থেকে ফেরত আসা সেগুলো করতে হলো না, ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে এখন সে দুবাই আছে এবং বাংলাদেশের ফেরত আনা হবে। যখনই নাকি বাংলাদেশে আসবে তখন কিন্তু সব জারিজুরি শেষ। অর্থাৎ শেখ হাসিনার যেই রাজনীতিতে আবার ফিরে আসা, আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার যেই স্বপ্ন অনেকে দেখছিল, সেটা কিন্তু ফিকে হয়ে যাবে। কারণ সমস্ত অপকর্মগুলো, রাজনৈতিক অপকর্ম, দুর্নীতি, গুম খুনের যেই কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে, তখন রাজনীতি আবার আরেকদিকে টার্ন করবে, যেটা কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে যাবে না। দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং এক সময় র্যাবের মহাপরিচালক, একই সঙ্গে সামটাইম ডিএমপি কমিশনার, 3টি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল পজিশন হোল্ড করতেন বাংলাদেশে ভিন্ন ভিন্ন সময়ে বেনজির আহমেদ। বেনজির অর্থাৎ নজিরবিহীন। সত্যি প্রিয় দর্শক শ্রোতা, এই লোকটি নজিরবিহীনই ছিলেন। সাবেক কোনো আইজিপি, সাবেক কোনো পুলিশ কমিশনার কিংবা সাবেক কোনো র্যাবের মহাপরিচালক তার মতো নজির সৃষ্টি করতে পারেননি। তাই তাকে বেনজির বলা যায় একেবারেই সন্দেহাতীতভাবে। নানা কাজে কর্মে তিনি সেটি প্রমাণ করেছেন তিনি যে বেনজির। তো এই একদা ক্ষমতাশালী লোকটি, যার অঙ্গুলি হেলনে বাংলাদেশে অনেক কিছুই হতো, তিনি অনেকদিন থেকে পলাতক জীবনযাপন করছিলেন, অনেকটা সেলফ এক্সাইল্ড বলা যেতে পারে, অর্থাৎ নিজেই নিজেকে নির্বাসনে পাঠিয়েছেন। যদ্দূর জানা গিয়েছিল দুবাইতেই ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তার অবস্থান ছিল, এটি জানা গিয়েছিল, আমরা নিশ্চিত ছিলাম না। তো আসলে সেটি সত্যি প্রমাণিত হলো। তিনি গ্রেপ্তার হলেন ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের হাতে। 12 জুন শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে ইন্টারপোলের সহযোগিতায়। তো এই খবর এখন চাউর হয়েছে সব জায়গায়। আর আজ রোববার 14 জুন ত্রয়োদশ জাতীয় সংসদে 300 বিবৃতি দিয়ে জানালেন আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এবং তিনি শুধু জানালেন না, তিনি জনগণকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন যে এর মাধ্যমে প্রমাণিত হলো আইনের ঊর্ধ্বে কেউ নেই এবং বাংলাদেশ পুলিশের এটি একটি বিরাট সাফল্য। তো চমৎকার বক্তব্য তিনি রেখেছেন এবং একই সঙ্গে তাকে এবং অন্যান্যদের মধ্যে মনে রাখতে হবে বিষয়টি, কারণ আসলেই আইনের ঊর্ধ্বে কেউ নেই আর কোথাও গিয়ে পালিয়ে থাকা যাবে না। অতীতে দেখা গিয়েছে বাংলাদেশের অনেক আমলা, সামরিক, বেসামরিক, পুলিশ কর্মকর্তা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করে কিংবা পাহাড় সম দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছে। তো বিদেশের কোনো একটি দেশকে তারা সেফ হেভেন মনে করেছেন, তাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু আসলে এরকম নিরাপদ জায়গা পৃথিবীতে এখন আর নেই। আপনি যেই দেশের লোক হন না কেন, আপনি যখন মানবতা বিরোধী অপরাধ করবেন, আপনি যখন পাহাড় সম দুর্নীতি করবেন,
আপনি যখন আপনার দেশের গণবিরোধী চরিত্রে রূপান্তরিত হবেন, তখন আপনি পৃথিবীর কোনো দেশে নিরাপদ না। যে কোনো দেশ থেকে আপনার দেশের সরকার অনুকূল পরিবেশে আপনাকে ফিরিয়ে নেবে, আপনাকে বিচারের মুখোমুখি করবে। এই সত্যটি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, এটি সত্যি। তো যাই হোক, ফিরে আসি মূল কথায়। বেনজির আহমেদ গ্রেপ্তার হলেন, অনেকেই নড়ে চড়ে বসলেন এই খবরে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। এর মধ্যে নায়িকা পরিমণিও তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট দিলেন। তার পোস্টে খুব সংক্ষেপে জানালেন মজা, ব্যাখ্যা নেই কোনো। তো কেন পরিমণি এমনটি বললেন সে আলোচনা একটু পরে আসছি। তার আগে এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বেনজির আহমেদের এই গ্রেপ্তার হওয়া ইন্টারপোলের মাধ্যমে, এটি কিন্তু বিএনপি সরকারের কোনো কর্মকাণ্ডের ফলাফল না। এটি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত কর্মসূচি কিংবা গৃহীত কার্যকলাপের লেট অ্যাকশন কিংবা বিলম্বিত ফলাফল বলা যেতে পারে। 2025-এর 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালত ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করবার জন্য আদেশ জারি করেন সে আদালতের বিচারক জনাব জাকির হোসেন। তারই প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় এবং সেটিরই কার্যকারিতা আমরা দেখতে পেলাম 12 জুন। ইন্টারপোলের রিকোয়েস্টে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারপোল থেকে অ্যালার্ট করা হয়, রিকোয়েস্ট পাঠানো হয় বেনজিরকে গ্রেপ্তার করবার জন্য। সেভাবে পুলিশ অ্যাকশন নেয়, তিনি গ্রেপ্তার হন। তো এখন পরবর্তী আলোচনা হলো, ইন্টারপোল তাকে গ্রেপ্তার করেছে, দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোলের সহযোগিতা কিংবা অনুরোধে, এইটি চূড়ান্ত কথা না। চূড়ান্ত কথা হলো তাকে দেশে আনা যাবে কিভাবে, প্রক্রিয়াগুলো কি কি, আদৌ আনা যাবে কিনা, এই প্রশ্নটি এখন সামনে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে দুই রকমের ব্যাপার আছে। একটি হলো অতীতেও বাংলাদেশের 2-4 জন অপরাধীর ক্ষেত্রে ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি করা হয়েছিল, বাট তারা পৃথিবীর যে দেশে যেখানে যে অবস্থানে পালিয়ে আছেন তাদেরকে আনা যায়নি। নানা রকম আইনি এবং কূটনৈতিক জটিলতা ছিল, সেই জন্যে ইন্টারপোলের রেড নোটিশ জারি হবার পরও তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়নি। এর মধ্যে ছিল কেউ বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করেছে, ভারতের পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন কিংবা অন্য কোনো দেশের, তারা দাবি করছেন আমি বাংলাদেশের নাগরিকই না। তখন সংশ্লিষ্ট দেশটি বিপদে পড়ে গেছে, তাদেরকে আর বাংলাদেশে ফেরত পাঠায়নি। তো আসলে ইন্টারপোলের রিকোয়েস্টে কেউ যদি কোথাও গ্রেপ্তার হয়, সেইটি স্বয়ংক্রিয়ভাবে তার স্বদেশ প্রত্যাবর্তন গ্যারান্টি দেয় না। কারণ সেই সংশ্লিষ্ট দেশের সরকারের কিছু বিষয় আছে, সেই সরকার দেখতে চাইবে, যেমন এখন বেনজিরকে নিয়ে যদি কথা বলি, সেই সরকার দেখতে চাইবে বেনজির যে বাংলাদেশের নাগরিক, সন্দেহাতীতভাবে বাংলাদেশ সরকারকে এটি প্রমাণ করতে হবে। বেনজির যে বাংলাদেশে অপরাধ করেছেন এই সংক্রান্ত নথিপত্র, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতি কার্যক্রম, এই সব কিছুর রেকর্ড সেই সরকারকে পাঠাতে হবে। সেই সরকারকে বিয়ন্ড ডাউট নিশ্চিত হতে হবে যে বেনজির আসলেই বাংলাদেশের নাগরিক, বেনজির আসলেই বাংলাদেশে এইসব অপরাধগুলো করেছেন এবং বেনজির রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন এবং বাংলাদেশে ফিরে আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার কোনো আশঙ্কা নেই। এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারের। আর সেটি যদি হয়ে যায় তাহলে নির্দ্বিধায় বেনজির বাংলাদেশে ফিরে আসবে। তো ইতিমধ্যে সংসদে আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে একটি এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো হবে কিংবা প্রত্যাবাসন অনুরোধ। বন্দি প্রত্যাবাসন বলতে একটি টার্ম আছে, তো সেই টার্মের আওতায় আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট পাঠানো হবে এবং পরবর্তীতে এই সংক্রান্ত অন্যান্য কার্যক্রমগুলো শেষ করে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে যথাযথভাবে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং এই এক্সট্রাডিশন রিকোয়েস্টটি ইউএই সরকারের কাছে পৌঁছতে হবে গ্রেপ্তার হওয়ার 30 দিনের মধ্যে। তো এখন 28 দিন সময় আছে, 2 দিন তো অলরেডি হয়ে গিয়েছে। তো এখন সরকারের কাছে আমাদের দাবি হলো কোনো রকম ফাঁক ফোকর রাখা যাবে না। আমরা যাতে ভবিষ্যতে এটি শুনতে না পাই অমুক কর্মকর্তার গাফিলতির কারণে, অমুক কর্মকর্তার ভুল নোট দেওয়ার কারণে, অমুক কর্মকর্তার বানান ভুল করবার কারণে ইউএই অথরিটি চূড়ান্ত বিচারে বেনজিরকে ফেরত দেয়নি, এটি আমরা শুনতে চাচ্ছি না। এবং যদি এমনটি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে। একটি সুযোগ সৃষ্টি হয়েছে বেনজিরের মতো লোককে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য, নজির স্থাপন করবার জন্য। বিএনপিরও এটি একটি সুযোগ, বিএনপি এই সুযোগটি কাজে লাগাতে পারে, তাতে তাদের সুনামই হবে। কিন্তু এট দ্য সেম টাইম তারা তাদের জন্য একটি এরকম পরিস্থিতি মোকাবেলা করার একটি দরজাও একই সঙ্গে তারা খুলে ফেলবেন, সেই বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, সতর্কও থাকতে হবে, কাজটিও করতে হবে, কাজটি আমাদের করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বেনজির আহমেদ তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে দায়িত্ব পালন করেছেন। 2013-তে
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 ডিসেম্বরের শেষ সপ্তাহে গুলশানে বেগম খালেদা জিয়া, তখন বিরোধী দলীয় নেত্রী, তার বাসভবনের সামনে যে বালুর ট্রাক রাখা হয়েছিল সেইটির মাস্টার মাইন্ড ছিলেন বেনজির আহমেদ। তিনি তখন ছিলেন ঢাকার পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার। এবং 2013-তে একই বছরে 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালানো এবং গণহত্যা করা, এইটির মাস্টার মাইন্ড ছিলেন বেনজির আহমেদ। আর এছাড়াও তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা আছে, দুর্নীতির মামলা, জ্ঞাত আয় বহির্ভূত ইনকাম, মানবতা বিরোধী অপরাধ, অসংখ্য মামলা তার বিরুদ্ধে আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, আদালতের কার্যক্রম চলছে। তো এখন তিনি দেশ ছাড়লেন কবে? তিনি কিন্তু দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার আগে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কয়েক মাস আগে, অল্প কয়েকদিন আগে। তিনি মে মাসের 4 তারিখে দেশ ছেড়েছিলেন। কেন? কারণ তার বছর 2 আগে তিনি আইজিপি পজিশন থেকে অবসরে যান। 2022-এর 30 সেপ্টেম্বর তিনি আইজিপি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের পদ থেকে অবসরে যান। তার 2 বছর পর বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে তার দুর্নীতি সম্পর্কে ব্যাপক একটি কম্প্রিহেন্সিভ অনুসন্ধানী রিপোর্ট হয়। আর সেই রিপোর্টে পুরো দেশে তোলপাড় তৈরি হয়, এমনকি সংসদে পর্যন্ত এটি নিয়ে কথা হয়। তো তখন বেনজির গ্রেপ্তার এড়াতে মে মাসের 4 তারিখে 2024-এর দেশ ত্যাগ করেন। সেই থেকে ধারণা করা হয় তিনি দুবাইতেই আছেন। আর যাবার আগে তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে পেরেছিলেন, সরকারি সহযোগিতায় হয়তো সেটি করতে পেরেছিলেন। তো যাই হোক, দেশে বিদেশে তার বিশাল ইনভেস্টমেন্ট আছে। যতটুকু জানা গেছে, বাংলাদেশে তার সাবানা রিসোর্ট অ্যান্ড পার্ক, সেইটি ইতিমধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন সেটি বাজেয়াপ্ত করেছে, জব্দ করেছে, সম্ভবত প্রশাসক নিয়োগ করে সেটি চালাবার ব্যবস্থা করছে। এর বাইরে অসংখ্য আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড আদার রিসোর্সেস, ল্যান্ডেড প্রপার্টি, সব কিছু তার আছে। সেগুলো শত কোটি টাকা হতে পারে, 1000 কোটি টাকা হতে পারে। বাট আদালতে আমরা দেখতে পাই সামান্য কিছু কয়েক কোটি টাকার ব্যাপার। এই সব কিছু তো আসলে সেভাবে প্রমাণ করে হয় না, দলিল দিয়ে সেগুলো হয়তো এই মুহূর্তে প্রমাণ করা যাবে না। কিন্তু বাস্তবতা এই যে এই লোকটি শত হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু তাই না, মানবতা বিরোধী অপরাধ করেছেন চূড়ান্তভাবে। তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন এবং সময়কালটি ছিল 2015 জানুয়ারি থেকে 2020-এর 14 এপ্রিল, প্রায় 5 বছর। এই 5 বছর র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় অসংখ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি ফালতু টার্ম, একটি ফ্যান্সি টার্ম, কারা এটি বানিয়েছে? পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে আঙ্গুল চোষার জন্য, হাডুডু খেলার জন্য, অপরাধীরা অপরাধ করবে, পুলিশ তাকিয়ে দেখবে। অর্থাৎ তার কাছে এটি বৈধ ছিল বিনা বিচারে মানুষ হত্যা করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো। তো এবং যুক্তরাষ্ট্র র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে, সেইটি ঘটেছিল 2021-এর ডিসেম্বরে র্যাবের যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে মানবতা বিরোধী অপরাধ করবার জন্য, তার অন্যতম একজন কিন্তু বেনজির আহমেদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান। বেনজিরের গ্রেপ্তার নিয়ে, বেনজিরের গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে আপনাদের কি বলার রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেনজির গ্রেপ্তার হয়েছে কি হয়নি, আপনারা কি মনে করছেন? বেনজির কি গ্রেপ্তার হয়নি তাহলে সত্যিকার অর্থেই? প্রিয় দর্শক, যে আরাব খান দাবি করছে দেশের মিডিয়াগুলো মিথ্যাচার করছে, আসলে কি সেটাই মনে করছেন আপনারা? আপনারাও কি একই বিষয় ভাবেন যে গণমাধ্যমগুলো যে ফলো করে নিউজ প্রচার করছে সবগুলো মিথ্যা বানোয়ার ভিত্তিহীন? আমার তো মনে হয় না। অবশ্যই সত্যিকার অর্থেই গ্রেপ্তার হয়েছে। এখন নিজের পিঠ বাঁচানোর জন্য আরাব খান ফাঁকা বলি ঝাড়ছে, এটাই অনেকের ধারণা, অনেকের মন্তব্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা আমি আর বাড়াবো না, শুধুমাত্র এতটুকুই বলবো, বেনজির যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে অবশ্যই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা, তাকে সর্বোচ্চ সাজা প্রদান করা। সে যে অপরাধগুলো করেছে, যে দুর্নীতিগুলো করেছে, তার জন্য উপযুক্ত সাজা প্রদান করা তার। অবশ্যই সরকার সেটি করবে আশা করছি। যদি গ্রেপ্তার হয়ে থাকে সত্যিকার অর্থেই তাকে দেশে ফিরিয়ে আনবে বিএনপি সরকার। আমাদের সেই দৃঢ় বিশ্বাস এবং সেই ভরসাটা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, ওপিনিয়ন, মতামত, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে, সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।